দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। ইফতেখার, উপদেষ্টার পরিদর্শনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, আসলে যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ। আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সমাজ কল্যাণ উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক সকাল 10টায় এসে পৌঁছান এবং পরিচালকের সঙ্গে আলোচনা করেন এবং প্রথমে তাদের পরিচালকের কাছ থেকে একটি ব্রিফ নেন যে তাদের চিকিৎসার কি অবস্থা বা তদারকির যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে তিনি অবগত হন এবং হাসপাতালের যে সার্বিক যে সেবার যে অবস্থা বা সেবার যে মান সেটি আরো কিভাবে উন্নয়ন করা যায় বা কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেই বিষয়গুলো সম্পর্কেও তারা জানতে চান এবং তাকে জানানো হয় এবং পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেডিকেটেড বা বিশেষায়িত যে ওয়ার্ড রয়েছে শুধুমাত্র বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যারা আহত হয়েছেন বা গুলিবিদ্ধ হয়েছেন তাদের জন্য সেই ওয়ার্ডে আসেন এবং ঘুরে ঘুরে তিনি প্রত্যেকটি রোগী বা শিক্ষার্থী যারা রয়েছেন এবং শিক্ষার্থী বাদে যারা পথচারী ছিলেন বা বিভিন্নভাবে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের সাথে তিনি একে একে দেখা করেন এবং এখন পর্যন্ত তিনি প্রত্যেকের সাথেই দেখা করছেন এবং প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছেন তাদের শারীরিক কি অবস্থা এবং তাদের ট্রিটমেন্টের বা চিকিৎসার কি অবস্থা এবং আরো ভালো চিকিৎসা কিভাবে নিশ্চিত করা সম্ভব সেই বিষয়গুলো সম্পর্কে তিনি মূলত চিকিৎসকদের কাছ থেকে জানতে চাচ্ছেন এবং রোগীর যে আত্মীয় স্বজন রয়েছে বা রোগীদের সাথে স্বয়ং তিনি সরাসরি কথা বলছেন এবং তাদের খোঁজ খবর মূলত নিচ্ছেন এবং রোগী যারা বলছিলেন যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা মূলত জানাচ্ছিলেন যে মূলত তারা পুলিশের গুলিতেই গুলিবিদ্ধ হয়েছেন এবং তারা তাদের যে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা বা সেই ঘটনার বর্ণনাগুলো তারা করছিলেন এবং তারা স্বাভাবিকভাবে রোগী হিসেবে তারা তাদের যে উন্নত চিকিৎসা বা পরিপূর্ণ যে চিকিৎসা সেই চিকিৎসার জন্যই তারা অনুরোধ করছেন এবং তাদেরকে উপদেষ্টার পক্ষ থেকে এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে মূলত নিশ্চিত করা হচ্ছে যে তাদের সম্পূর্ণ চিকিৎসা তারা সম্পূর্ণ চিকিৎসা পাবেন এবং তাদের ভয় পাবার কোনো কারণ নেই বা চিন্তিত হবার কোনো কারণ নেই। তারা মূলত সম্পূর্ণরূপেই একজন সুস্থ হিসেবে বা সুস্থ নাগরিক হিসেবে হাসপাতাল থেকে যাতে তারা ত্যাগ করতে পারেন বা হাসপাতাল থেকে তারা যাতে যেতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেই তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইফতেখার রেজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমার সাথে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলমকে স্বৈরাচার সরকারের দোসর আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার পদত্যাগের দাবিতে স্টেপ ডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। উপাচার্যকে নিয়ে কি বলছেন আসলে শিক্ষার্থীরা, কি তথ্য দেবেন আমাদের দর্শককে? যেমনটি বলছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টেপ ডাউন ভিসি কর্মসূচি নিয়ে, তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। আসলে সকাল থেকে ক্যাম্পাসে ঘুরে যে চিত্র আমি দেখেছি সেটি হচ্ছে যে ক্যাম্পাসের প্রতিটি কক্ষ অর্থাৎ প্রশাসনিক ভবন 1 ও 2 প্রতিটি শ্রেণীকক্ষে প্রতিটি হলে এবং প্রতিটি কক্ষে শিক্ষার্থীরা গতকাল থেকে তালা মেরে দিয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত 7 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 7 জনের পদত্যাগ চেয়ে তারা একটি দাবি পেশ করেছিল এবং 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল। সেই 24 ঘন্টা আলটিমেটামের ভিতরে 7 জন পদত্যাগ করলো, ভিসি প্রভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ করেনি। তো ভিসি প্রভিসি এবং রেজিস্ট্রার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা গতকাল থেকে স্টেপ ডাউন ভিসি কর্মসূচি পালন শুরু করেছে। এরই অংশ হিসেবে তারা আজকে প্রশাসনিক ভবনের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। একই সাথে তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এর কারণে প্রশাসনিক ভবনের পুরোপুরি কার্যক্রম বন্ধ রয়েছে। এক প্রকার
কথার বলতে যে পুরো বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রম রয়েছে সেটিও বন্ধ রয়েছে, এবং যে ব্যাংকিং কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে এই স্টেপ ডাউন বিসি কর্মসূচির কারণে। তো আমি এখন কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন এবং স্টেপ ডাউন বিসির যে সমন্বয়ক বনি ইয়ামিনের সাথে আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কি কি দাবিতে বিসি, প্রো বিসি এবং রেজিস্ট্রার পদত্যাগ দাবি করছেন। হ্যাঁ, আপনারা জানেন গত 5 তারিখের পর 2 সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি সব ভিসি, প্রো ভিসি সহ অনেক শিক্ষক পদত্যাগ করছে। আমাদের এখানের ভিসি আমাদের কারণ হচ্ছে আমাদের যখন আমাদের কিছু ভাইকে যখন গ্রেপ্তার করে তাদের কোনো সারা শব্দ ছিল না, তারা এটা তাদেরকে বের করার কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি তারা 15 তারিখ এই বিশ্ববিদ্যালয়ে বাতি উজ্জ্বলন করছে, শোক দিবসের নামে পালন করছে, কিন্তু আমাদের কোনো পদক্ষেপে তারা সাড়া দেয়নি, আমাদের আন্দোলনে তারা একত্রতা প্রকাশ করেনি। আমরা দফায় দফায় তাদেরকে আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম, বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করার পরেও তারা এখন পর্যন্ত পদত্যাগ করেনি। আমরা এখান থেকে বলতে চাই আমাদের ভিসি প্রভিসি যে আছে তারা হচ্ছে দালাল, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি কর্মকাণ্ডের সাথে জড়িত। এই কারণে আমরা গতকালকে স্টেপ ডাউন ভিসি কর্মসূচি দিয়েছি। আজকে বৃষ্টির মধ্যে আমাদের শিক্ষার্থীরা এখানে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করতেছে। আমরা চাই তিনি অতি দ্রুত পদত্যাগ করুক, যদি না করে তাহলে আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি দেব। আমরা চিন্তা করেছি, অনশনের চিন্তা করেছি, এবং ভিসি আপনারা জানেন এই বাংলোতে নাই আপাতত, তিনি ঢাকাতে আছে। আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা লাগলে প্রয়োজনে এখান থেকে গাড়ি নিয়ে আমরা ঢাকাতে যাব এবং তার পদত্যাগ পত্র নিয়ে আমরা এবং এটা এনশিওর করে পদত্যাগ এনশিওর করে ঢাকা থেকে ফিরবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এই শিক্ষার্থী যে তারা ভিসির পদত্যাগের দাবিতে এবং সাথে প্রবিসির পদত্যাগের দাবিতে আরো কঠিন কর্মসূচি দিবে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, ভিসি এবং প্রবিসির পদত্যাগের দাবিতে আজ বেলা 11:30টার দিকে সাধারণ শিক্ষকদের ব্যানারে যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে সাধারণ শিক্ষকরাও তাদের মানববন্ধন পালন করবেন। এ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ জুথি। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সরকার পতনের পর পালিয়ে গেছেন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা। তারা গা ঢাকা দেয়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সালে ইলাহি কুঠি এবং কুমিল্লা থেকে যুক্ত হবেন সহকর্মী সুমন কবির। আমি প্রথমে চলে যাব মৌলভীবাজার। কুঠি আছেন আমাদের সাথে, কুঠি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। কুঠি, স্থানীয় সরকার বিভাগে কি কি ধরনের সমস্যা আসলে হচ্ছে এবং চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা, জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন কেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, শেখ হাসিনার পতনের পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতা আছেন, তারা অনেকেই ঘা ঢাকা দিয়েছেন। বিশেষ করে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং এক্স এমপি তারা গা ঢাকা দিয়েছেন। এই গা ঢাকা দেওয়ার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে অধিকাংশই জনপ্রতিনিধি রয়েছেন, যেমন মৌলভীবাজার পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা রয়েছেন। এই চেয়ারম্যানরা এবং জনপ্রতিনিধিরা ঘা ঢাকা দেয় যে জনগণের যে নাগরিক সেবা সেটা অনেকটা ব্যাহত হচ্ছিল এবং তারা ঘা ঢাকা দেওয়ায় অনেকেই অফিসের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করার দায়ে একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে 155 জন আওয়ামী লীগের নেতা কর্মীর নামে মামলা হয় এবং 2 জনের নামে অজ্ঞাত রাখা হয়। যার কারণে এই মামলার পর থেকে এই যারা জনপ্রতিনিধি আছেন, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান, রাজনগর উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মৌলভীবাজারের 12টি ইউনিয়নের 3টি ইউনিয়ন বাদে সবটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনগর ইউনিয়নের অনেকগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখানে মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। যার কারণে এই জনপ্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানে আসতে না পারার কারণে যে নাগরিক সেবা যেটা বিশেষ করে যেমন জন্ম নিবন্ধন, তারপরে ট্যাক্স প্রদান, এগুলোর ক্ষেত্রে অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। যদিও মেম্বার বা কাউন্সিলর এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সার্বিক যে সেবা, নাগরিক সেবা, সেটা থেকে বঞ্চিত হচ্ছেন বলে একাধিক নাগরিক আমাকে জানিয়েছেন। এই বিষয়ে কথা বলেছিলাম মৌলভীবাজার পৌরসভা যিনি এখন দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে তিনি যে যতটুকু পারছেন, যে একজন কাউন্সিলর তিনি বলছিলেন যে তিনি যতটুকু পারছেন সে বিষয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং মানুষের যে কাঙ্ক্ষিত সেবা সেটা
অনেকটা দিতে তিনি ব্যর্থ হচ্ছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আত্মগোপন করার পর এবং জনপ্রতিনিধিরা আত্মগোপন করার পর মৌলভীবাজারের যে নাগরিক সেবা সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের এই বিষয়ে বিস্তারিত তথ্য। সালেহ ইলাহি কোঠি যুক্ত ছিলেন মৌলভীবাজার থেকে। এবার যাব কুমিল্লায়। কুমিল্লায় আছেন সুমন কবির। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সুমন, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে কি কি ধরনের আসলে সমস্যা হচ্ছে স্থানীয় সরকার বিভাগে এবং চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা এবং জনপ্রতিনিধিরা হলে গা ঢাকা কেন দিয়েছেন, এ বিষয়ে কি তথ্য দেবেন আমাদেরকে? জ্যোতি, আপনি যেটা বলছিলেন আমরা জানি, আপনাকে জানি গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আসলে যে কুমিল্লা তথা সারা বাংলাদেশে আমরা দেখেছি যারা আওয়ামীপন্থী যারা জনপ্রতিনিধি রয়েছে তারা সকলে আসলে পলাতক রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা প্রায় 27টি ওয়ার্ড রয়েছে। 27টি ওয়ার্ডে আমরা দেখেছি 16 জন আসলে ওয়ার্ড কাউন্সিলর তারা আসলে পলাতক রয়েছে এবং সেই সাথে কুচিক যে মেয়র আসলে পলাতক রয়েছে। আপনাকে জানেন কি গতকাল রাতে আপনার একটা মামলা হয়েছে, আপনারা জানেন কুমিল্লা যে হাজী আকমউদ্দিন বার সাবেক এমপি এবং কুচিক মেয়র যে তাসিম বার সূচনা তার নামে আসলে একটা মামলা হয়েছে, গতকাল হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই থেকে আমরা যদি আপনাকে বলে রাখি কুমিল্লা 5 আগস্ট থেকে শুরু করে আসলে কুমিল্লার যে জনপ্রতিনিধি যারা রয়েছে 16টা কাউন্সিলর আসলে 27টি ওয়ার্ডের মধ্যে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে এবং সেবা কার্যক্রম বিশেষ করে তারা নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধন তথা ট্যাডলাইন শুরু করে সকল ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে। ময়লা ড্রেনেজ ব্যবস্থা শুরু করে মশার উপদ্রব সবকিছু মিলে বলা যায় কুমিল্লার যে প্রতিটি জেলাতে আমি দেখেছি প্রতিটি ইউনিয়ন পরিষদ এবং আপনার যদি বলি সিটি কর্পোরেশন সবগুলো আসলে জনপ্রতিনিধি আসলে পলাতক রয়েছে। তারা আওয়ামীপন্থী বিদায় তারা আসলে ভয়ে কেউ আসতেছে না, পলাতক রয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লা প্রায় গতকাল একটা মামলা হয়েছে, সেই মামলা আমরা দেখেছি যে কুচিক মেয়র আসলে উনাকে হত্যা মামলা দায়ের করেছে, উনি হত্যা মামলার আসামি রয়েছে এবং সেই থেকে উনি পলাতক গত 5 আগস্ট থেকে। আমরা একটা বিষয় জানি রাখি কুমিল্লা যে নগর তথ্য সেবা কেন্দ্র রয়েছে, সেই নগর তথ্য সেবা কেন্দ্র আমরা দেখেছি আসলে যে সেবাটা মানুষ পাওয়ার কথা ছিল সেই সেবাটা আসলে এখন পাচ্ছে না। তারা বলছেন যে কুচিক যে নির্বাহী রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন আসলে আস্তে আস্তে ধীরে ধীরে সেবা কেন্দ্রগুলো চালু হচ্ছে এবং যারা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ কর্মকর্তা রয়েছেন তারা আসলে অনেকে পলাতক রয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় জানি রাখি কুমিল্লার যে মেয়রের যে অফিসটা রয়েছে মেয়রটা আসলে আমরা দেখছি দরজা বন্ধ এবং এখানে আসলে তারা অনেক গ্রাহক এবং সেবা গ্রহীতারা আসছেন। তারা বলছেন যে নগরের সেবা কেন্দ্র যদি বন্ধ থাকে তাহলে আসলে আমরা কোথায় যাব এখন। সেই দিক থেকে যদি বলি নির্বাহী যে অফিস রয়েছে এবং যে কুচিক মেয়রের অফিস আপনার বন্ধ রয়েছে, আপনার ভাঙচুর হয়েছে আপনারা জানেন 5 আগস্টে হয়েছিল। এবং সেই দিক থেকে যদি আপনাকে বলি নির্বাহী যে রয়েছে শামসুল আলম আসলে উনি আজকে সিটাং রয়েছেন, উনি এখন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে কুমিল্লা যে কুচিক প্রধান নির্বাহী কর্মকর্তা। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে অনিয়মের কথা যদি বলতে চাই আসলে তারা এত জুলুম করেছে গত 16টি বছর, এই কাউন্সিলর আসলে এখন তার সাহস পাচ্ছে না আসলে এখানে এসে কাজ করার মতো। একটা বিষয় জানি কি জনগণ বলছেন আসলে তারা অথবা অপরাধ করছে তাই তারা আসছে না এবং সেবা দিচ্ছে না। সেদিক থেকে বলি প্রতিটা ওয়ার্ডে 27টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ড কাউন্সিলর আছে যারা রয়েছেন তারা আসলে আওয়ামীপন্থী ছিলেন। এবং সেই দিক থেকে যদি বলি আওয়ামীপন্থী যারা কাউন্সিলর রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে মামলা হামলা এবং লুটতরাজের কারণে বিভিন্ন অফিস ভাঙচুর করেছে এবং সচিব যারা রয়েছে তারা আসলে সেবা দিতে পারছেন। তারা বলছেন যে অতি সত্বর আসলে এটা সমাধান করে নাগরিক সেবা নিশ্চিত করতে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। প্রায় 1 মাসের অচল অবস্থা পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি আসলে কেমন দেখছেন? শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম, অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের মধ্যে কিছুটা ভয় আতঙ্ক এখনো কিন্তু কাজ করছে। আমি এখন রয়েছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি, অর্থাৎ 10ম শ্রেণীর একটি ক্লাসে রয়েছে। এই ক্লাসে মোট শিক্ষার্থী হচ্ছেন 150 জনের মতো, কিন্তু আজকে 74 জন শিক্ষার্থী এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে কিছুদিন পরেই কিন্তু তাদের যে একটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কারণে অনেকেই আসছেন না এবং কিছুটা ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে, সেই বিষয়টিও কিন্তু তারা বলছিলেন। এবং শিক্ষকরাও কিন্তু সেই বিষয়টি বলছেন শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে, অর্থাৎ শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকরা তারা কিন্তু কাজ করছেন সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ রক্ষা করে চলছেন এবং তারা বলছেন হয়তো আরও
দু একটা দিন গেলে শিক্ষার্থীদের উপস্থিতি হয়তো আরও বেশি বাড়বে ক্লাসগুলোতে, সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা বলছিলেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে, একটু যুক্ত হব, জানতে চাই এখন আসলে ক্লাসে শিক্ষার্থী কম আসার কারণটা কি? বিগত 1 মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিভাবে পোষাবে? জি ধন্যবাদ। এখন হচ্ছে আমরা অনেকেই বিদ্যালয়ে আসতে চাচ্ছি না। আমাদের বাবা মারা চিন্তা করছেন যে হয়তো পথে ঘাটে কোনো বিপদ হতে পারে আমাদের, সে কারণে তারা বলছেন কিছুদিন অপেক্ষা করে যাতে আমরা বিদ্যালয়ে আসি। আর বিদ্যালয়ে যে বিষয়টা আমাদের কিছু কভার করা, পড়াশোনায় আমরা একটু পিছিয়ে গেছি। আমাদের শিক্ষকরা অনেক বেশি দক্ষ এবং পারদর্শী, তারা আমাদের প্রতি এখন হয়তো বেশি আরও শ্রম দিবেন, আমাদের প্রতি আরও বেশি মনোযোগ হবেন, তো সেই দিকটা কভার হয়ে যাবে। এছাড়া আমরা শিক্ষার্থীরা যদি নিজ নিজ দায়িত্বটা পালন করি, যে বিষয়টা হয়তো আগে আমরা 1 ঘন্টা পড়তাম সেখানে যদি আমরা তার প্রতি 2 ঘন্টা সময় দিই, এভাবে হয়তো আমরা আমাদের পড়াশোনা পুষিয়ে নিতে পারবো এবং এই সংকটময় পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার ফলে আসলে এই পড়াশোনায় কি মনোযোগ কমেছে কিনা তোমাদের? ধন্যবাদ আপনাকে। এখন যেটা চিন্তা করতে হবে, এটা পুরো দেশের পরিপ্রেক্ষিতে হয়েছে, এমন না যেটা শুধু ময়মনসিংহ অঞ্চলে ঝামেলাটা হয়েছে। এখন যেহেতু পুরো দেশের পরিপ্রেক্ষিতে হয়েছে, তো পুরো বাংলাদেশের যে অবস্থা ঠিক আমাদের একই অবস্থা। এখন ধরেন আমরা তো এই কয়েকদিন বন্ধ ছিল, এই কয়েকদিন যে বন্ধ ছিল আমরা অনেক আন্দোলনে গিয়েছি, তার মানে এই নয় যে সবাই পড়ালেখা বন্ধ করেছে, সবাই সবার নিজ উদ্যোগ থেকে এটাকে চালিয়ে গিয়েছে। কারণ আমাদের মেন জিনিসকে আমাদের উন্নত হতে হবে, আমাদের দেশকে গোছাতে হবে, সে অনুযায়ী আমরা সবাই কিন্তু আমাদের নিজ অবস্থান থেকে চেষ্টা করেছি। তার থেকেও বড় কথা হচ্ছে এখন একটা ডিজিটাল যুগ বাংলাদেশ। এখন শুধু এটা আমাদের পড়াশোনা এই ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা চাইলে ইউটিউব, গুগল, এগুলো আরো অনেক হায়ার লেভেলে বই থেকে আমরা সেগুলো পূরণ করতে পারি। তো আমার যেটা মনে হয়, এই যে দীর্ঘ 1 মাস যে গ্যাপ গিয়েছে, এবং এই 1 মাস গ্যাপে আমরা যদি নিজে চাই, আমাদের মধ্যে যদি মনোবল থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা ফিল আপ করতে পারবো। কারণ কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ড বললো যে যেখানে আমরা ধরেন গড় পড়তাম 12 ঘন্টা, যদিও কেউ পড়ে না, আমরা চাইলে সেটাকে একটু বাড়াতে পারি, 14 ঘন্টা পড়তে পারি। অথবা নিজেরা যেমন একটা সাবজেক্টে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতাম, সেই সাবজেক্টে যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা ফ্রেন্ডরা আলোচনা করতে পারি, আমাদের দক্ষ যে দায়িত্বশীল ম্যাডামরা আছে তাদের সাথে আলোচনা করতে পারি, সেই সাথে ডিজিটাল, গুগল, খুর আরো বিভিন্ন ধরনের অ্যাপস, সেগুলোর মাধ্যমে আমাদের গ্যাপগুলো ফিল আপ করতে পারি। তো এটা অসম্ভব কিছু হবে না, অবশ্যই পারবো আমরা। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা ক্ষতি পোষানোর জন্য তারা কিন্তু কিছুটা অতিরিক্ত সময় ব্যয় করবেন পড়াশোনা। আমরা একটু সংক্ষেপে জানতে চাই, একজন ম্যাডাম রয়েছেন, আপনারা শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে কি কি কাজ করছেন? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাচ্চাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, মেসেজের মাধ্যমে, কল করার মাধ্যমে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যে স্কুলমুখী যেন তারা হয়। ধন্যবাদ। শিক্ষকরা বলছিলেন যেন ছেলেমেয়েরা স্কুলমুখী হয়, সেই জন্য তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আগামী 2-1 দিনের মধ্যে হয়তো উপস্থিতি আরও বাড়বে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সহকর্মী ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দয়া করে এটা একটু শুনুন। আপনারা এই আমাদের যে ছেলেমেয়েরা আছে চিকিৎসাধীন ওয়ার্ডের ভিতরে আপনাদের যন্ত্রপাতি নিয়ে ঢুকবেন না প্লিজ, আমি মিনতি করছি, করবেন না এই কাজটা। আপনারা অত্যন্ত দায়িত্বশীল নাগরিক, আপনাদের জায়গা থেকে মেক শিওর যে কোনো বাচ্চার কোনো ইনফেকশন না হয়, কোনো বাচ্চা পুনরায় অসুস্থ না হয়। ডাক্তার সাহেবরা অনেক সময় আপনাদের সাথে ডিল করতে পারে না, এটা বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু একটা আওয়াজ চাই আপনাদের কাছ থেকে, আমি শুনতে চাই যে আপনারা আমার কথাটা শুনছেন তো? জি, প্লিজ প্রতিপালন করুন। এবং একটা কাজ করবেন, আপনাদের যদি একান্ত খুব জরুরি মনে হয় আপনারা ডাইরেক্টর সাহেবের মাধ্যমে যাবেন, আর আপনারা এক রাশ ভিড় করে প্লিজ যাবেন না। এখানে কতগুলো পেশেন্টকে আমি পেলাম যারা সুস্থ হয়ে যাচ্ছিল, তাদের পুনরায় ইনফেকশন হয়েছে, এটা আমরা হতে দিতে পারি না। আপনারা, আমি যেরকম দায়বদ্ধ বোধ করছি, আমার আসার কারণে আমার পিছে 30টা মানুষ বোধহয় ঢুকে গেছে, আমার অপরাধী লাগছে। আপনাদেরকে আমি বলছি, আপনারা অপরাধী বোধ করেন ওখানে ঢালাওভাবে প্লিজ যাবেন না। তার মানে এই নয় আপনাদের কাছ থেকে আমরা তথ্য লুকাবো, তার মানে এই নয় আপনাদের ফ্রি অ্যাক্সেস টু ইনফরমেশন আমরা দেব না। তার মানে এইটুকু যে আপনারা একটা সুষ্ঠু ব্যবস্থার ভেতর দিয়ে যাবেন এবং আমাদের ডিরেক্টর আছেন, ওনার একটু পারমিশন নিয়ে যাবেন এবং ছোট্ট টিম করে যাবেন। আমাকে কথা দিতে হবে, এটা কথা দিতে হবে। জি, তাহলে আমি আজকে বিদায় নিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ বলেন বলেন। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। উজানের পানির চাপে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। ভোলা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। সকাল থেকে এখন পর্যন্ত সকাল 11টা পর্যন্ত বলা যায় যে 64 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ বাড়ছে যেহেতু এখন লঘুচাপ চলছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং একই সাথে পূর্ণিমার জো, এই দুটি কারণে কিন্তু মেঘনার পানি অনেকটা বেড়েছে এবং এটি বিপদসীমা অতিক্রম করেছে। আজকে পর্যন্ত বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে মেঘনার পানি রয়েছে এবং যে কারণে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং কিছু কিছু এলাকায় জোয়ার পরবর্তী সময় পানি নেমে গেলেও বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ভোলার উপকূলের বেশ কয়েকটি গ্রামের মানুষ। দুদিন ধরে যেহেতু এই অবস্থা বিরাজ করছে, এতে খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে পানি বিকল্প বেড়িবাঁধের চিন্তা কিন্তু তারা করছেন জরিপ করে এ সমস্ত এলাকায় যেহেতু পানি ঢুকছে উপকূলের, তো সেই সমস্ত এলাকায় যেখানে যেখানে বেড়িবাঁধ নেই সে সমস্ত এলাকায় তারা বিকল্প বেড়িবাঁধের চিন্তা ভাবনা করছেন এবং একই সাথে যারা বাসিন্দা রয়েছেন উপকূলের তারা বলছিলেন যে বর্ষার মৌসুমে যে জোয়ারগুলো হয়ে থাকে সাধারণত অমাবস্যা এবং পূর্ণিমার জো, এই জোয়ের ফলে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ থেকে স্থায়ী যে সমাধান, সেই সমাধানের একমাত্র উপায় হচ্ছে বিকল্প বেড়িবাঁধ। তো সেই দাবিটি তারা তুলেছেন এবং একই সাথে প্রশাসনের কাছে তারা ত্রাণ সহায়তাও চেয়েছেন, কেননা এই যে পানিবন্দী থাকার কারণে তাদের যে ঘরে রান্নার চুলো জ্বলছে না এবং তাদের যে স্বাভাবিক জীবনযাত্রার যে প্রক্রিয়া সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তো এই জন্য তারা ত্রাণ সহায়তা চেয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ভোলা থেকে কথা বলছিলেন ছোটন সাহা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 62 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, মামলায় কি কি অভিযোগ আনা হয়েছে এবং এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার সংখ্যা কত, কি তথ্য রয়েছে আপনার কাছে? জুলাই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সিমরাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা বিক্ষোভ করছিল। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্র জনতার উপর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। এই বিষয়গুলো কিন্তু মামলায় পরিষ্কারভাবে বলা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী সহ মোট 62 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এছাড়া আরো অনেককেই কিন্তু এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অর্থাৎ সেই দিন কিন্তু যিনি নিহত হয়েছে মিলন মিয়া, তিনি কিন্তু যাত্রাবাড়ি থেকে মাছের আড়ত থেকে নারায়ণগঞ্জে ফিরছিলেন। সিমরাইল এলাকায় তিনি একটি গলির দিকে যাচ্ছিলেন, সে সময় কিন্তু তার বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং এর পরপরই কিন্তু সেখান থেকে স্থানীয় জনতা এবং তার দুই ভাগ্নি গিয়ে তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রোয়েক্টিভ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রাত 12টার সময় চিকিৎসকরা নিশ্চিত করে তিনি মারা গেছেন। তো এই ঘটনায় কিন্তু গতকাল অর্থাৎ রোববার রাত 12:30টার সময় সিদ্ধিরগঞ্জ থানায় তার স্ত্রী কিন্তু মামলাটি করেছেন এবং সেই মামলায় কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় যিনি আবুল হোসেন সৃজন নামে একজন মারা গেছিলেন, সেই মৃত্যুর ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। সে মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমির ওসমান সহ আরো যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদেরকে সহ 48 জনের নাম উল্লেখ করে সহকর্মী বিল্লাল হোসেন যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। ধানের দাম বেশি হওয়ায় চালের বাজার দর বেশ চড়া। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, চালের বাজার দর কেমন দেখছেন? জ্যোতি, স্বস্তির কোনো খবর নেই বাজারগুলোতে। আপনি জানেন যে সব ধরনের চাউলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এবং আপনি জানেন আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার। এখানে এই বাজারে কিন্তু সকাল থেকে বিভিন্ন দোকানে ঘুরে দেখেছি যে তারা কিন্তু এই মনিটরিংকে দায় করছে এবং অন্য অন্য জায়গায় কিন্তু চাউলের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও আমাদের যে গাজীপুর চৌরাস্তা বাজার, এই জায়গায় মনিটরিং না থাকার ফলে কিন্তু চাউলের বাজার কিন্তু অস্থিরতা বিরাজ করছে এবং সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ যে মানুষ রয়েছে, দিন আনে দিন খান এইরকম মানুষ কিন্তু বিপাকে পড়েছেন। তো এখানে কিন্তু আপনারা যদি দেখাতে চাই আপনাকে চাউলের নাজির যে চাউলের 70 টাকা দরে বিক্রি হচ্ছে, বাসমতি চাউল 85 টাকা দরে, মিনিকেট কিন্তু 58 টাকা এবং আটাশ চাল যেটা এটা 58 থেকে 59 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এইভাবেই কিন্তু চাউলের যে বাজার সেটা কিন্তু অস্থিরতা রয়েছে। তো এই ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে বাজার যে কমিটি রয়েছে সেই বাজার কমিটির যে সভাপতি রয়েছেন আব্দুল সুবান সাহেব, ওনার কাছে জানতে চাইবো যে আপনাদের মনিটরিংটা কিরকম ব্যবস্থা রেখেছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে থেকেই বাজারটি মনিটরিং কমিটি করে দিয়েছি। আমরা শক্ত হাতে আমরা সেই মনিটরিং করছি। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে বন্যা ছিল, যার জন্য বিভিন্ন তরিতরকারির দাম বৃদ্ধি পেয়েছিল। আপনারা যে চাউলের কথাটা বলেছেন, চাউলের দামটা আগেই বৃদ্ধি ছিল, এখন পর্যায়ক্রমে কমতে শুরু করেছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি সকলেই আমাদের অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করি তাহলে আমাদের দেশটা সুন্দর থাকবে, ভালো থাকবে, আমাদের দেশে শান্তি ফিরে আসবে। আমরা চাই আমাদের যে ভোক্তা অধিকার দপ্তর যারা রয়েছেন তারা যদি নিয়মিত মনিটরিং করেন তাহলে আমরা আশাবাদী অতি শীঘ্রই আমাদের বাজার নাই শুধু সবকিছু মানুষের নিয়ন্ত্রণে চলে আসবে, আমরা আশাবাদী। এরকমটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন যে যদি মনিটরিং শক্ত হাতে ধরা হয় এবং যদি বাজারের খোঁজ খবর রাখা হয় তাহলে যে পরিস্থিতি আছে চাউলের বাজারে যে পরিস্থিতি সেটি সহনীয় পর্যায়ে চলে আসবে, এমনটাই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন। তো পাশাপাশি তারা চাচ্ছেন যে এখানে সব বাজারে যেন শক্ত হাতে মনিটরিং করা হয় এবং বাজারে যেন চার্টটা নিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ এরকমটাই চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী নজরুল ইসলাম গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। মানিকগঞ্জের বিভিন্ন খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুল আলিম। আলিম, কাঁচা মরিচের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নতুন করে অস্থিরতা সৃষ্টি হচ্ছে কাঁচামরিচের বাজারে। তো মানিকগঞ্জের বাজারে আজ পাইকারি দরে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে, কিন্তু সেটা খুচরা বাজারে আসার সাথে সাথেই কিন্তু সেটা দ্বিগুণ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। তো আমরা সকাল থেকে যে বাজার লক্ষ্য করে দেখেছি যে তারা 280 থেকে 320 টাকা কেজি দরে কিন্তু এই কাঁচামরিচ বিক্রি করছে। তো এই গতকাল কিন্তু বিক্রি হয়েছে এই কাঁচামরিচ 400 টাকা কেজিতে এবং গতকাল বাজারে কাঁচামরিচ একেবারে উধাও হয়ে গিয়েছিল এবং অনেকে ক্রেতারা কিন্তু কাঁচামরিচ কিনতে পারেনি। তো এই যে কাঁচামরিচের দামের যে অস্থিরতা, এই অস্থিরতা আসলে কিছুতেই যেন কাটছে না। যে ক্রেতারা যেটি বলছেন যে এই কাঁচামরিচের বাজার বারবার কেন এই দামটা একদিন কিংবা সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে যায়। তো আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে ছাত্র জনতা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই বাজার মনিটরিং করছেন যে কাঁচা বাজারের যে কাঁচামরিচের দামটা সেটি নিয়ন্ত্রণের জন্য তারা বাজার মনিটরিং করছে। তো আমরা এখন কথা বলবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল। আমরা তার কাছে জানবো যে আসলে কাঁচামরিচের দামের যে পার্থক্যটা এটা আসলে তারা নিয়ন্ত্রণে কি করছে। আচ্ছা, যে কাঁচামরিচের বাজার খুচরা বাজারে যে
160 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কিন্তু পাইকারি বাজারে, কিন্তু খুচরা বাজারে আসলেই সেটি 240 থেকে 280 টাকা বিক্রি হচ্ছে। যে এই যে পার্থক্যটা, আসলে এটা নিয়ন্ত্রণে আপনারা কি করছেন? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে কিন্তু আমরা প্রতিদিনই বাজার মনিটরিং করছি। তো আজও আপনি যেটা বলছিলেন যে পাইকারি আড়তে হয়তো দামটা একটু কম, কিন্তু খুচরা বাজারে বেশি। তো আমরা ইতোমধ্যে এখানে ক্রয় রসিদ আমরা পর্যবেক্ষণ করেছি, সেখানে যেটা দেখেছি যে কাঁচামরিচ ওনারা যারা খুচরা বিক্রেতা তারা বিক্রি করছে প্রতি কেজি 220 থেকে 240 টাকা। এটা আবার বিভিন্ন মানের আছে। আর কেনার যেটা তাদের রসিদ, সেই রসিদ আমরা যাচাই করেছি, তাদের এখানে আমরা যেটা দেখেছি যে 180-190 টাকা প্রতি কেজি পাইকারি বাজার থেকে তারা কিনে নিয়ে আসছে, এবং খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে ভোক্তা অধিদপ্তরের যে সরকারি পরিচালক, তিনি বলছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে তারা এই কাঁচামরিচ বাজারটা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে বাজার মনিটরিংটা যেন প্রতিনিয়ত যেটা হয় এবং কি বাজার মনিটরিংটা জোরদার করা হয়, তার দাবি জানিয়েছে। যে জ্যোতি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের কাঁচা বাজারের কাঁচামরিচের বাজারের সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। লালমনিরহাটে বাড়ছে লোডশেডিং, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কি বলছেন স্থানীয়রা, এবং বিদ্যুৎ বিভাগই বা কি বলছেন বা কি ব্যাখ্যা দিচ্ছেন তারা? যুথি, আসলে গ্রীষ্মের শুরু থেকেই কিন্তু লোডশেডিং শুরু হয়েছে। সম্প্রতি কিন্তু এই লোডশেডিং এর মাত্রা কিছুটা বেড়েছে। আর আমি যদি বলি যে গত কয়েকদিনে কিন্তু দিনে 4 থেকে 5 বার এবং রাত্রে কিন্তু 3 থেকে 4 বার এই বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। বিদ্যুৎ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন, নেসকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি উভয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় বিদ্যুৎ যে মেগাওয়াট কিন্তু কম তারা পাচ্ছেন, যার কারণেই কিন্তু এই লোডশেডিংটা আসলে দিতে হচ্ছে তাদের। তবে এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র গরমে তারা শান্তিমতো ঘুমাতে পারছেন না। এছাড়া কিন্তু ব্যবসার ক্ষেত্রেও এই লোডশেডিং এর আসলে প্রভাব পড়েছে। বিসিক শিল্পনগরীর অনেক ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে লালমনিরহাটে যে বিসিক শিল্পনগরী রয়েছে সেখানে শতাধিক শ্রমিক কিন্তু আসলে কাজ করেন। সেই শ্রমিকরা কিন্তু এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটে। আমি এই বিদ্যুতের লোডশেডিং নিয়ে এখন একটু কথা বলতে চাই লালমনিরহাটে যে পল্লী বিদ্যুৎ সমিতির জোন অফিস আছে, সেই জোন অফিসের ডিজিএম আব্দুল হালিমের সাথে। আপনি তো আমাদেরকে জানাবেন যে এই বিদ্যুতের লোডশেডিংটা কেন হচ্ছেন এবং এই লোডশেডিং এর আসলে সমাধানটা কোথায়, কবে নাগাদ এটি ঠিক হতে পারে? ধন্যবাদ। লোডশেডিং ঠিক এই মুহূর্তে যে হচ্ছে তা না, গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকেই লোডশেডিং শুরু হয়েছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে গ্রীষ্মের কারণে। আর ইদানিং আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করছি আদানি গ্রুপ বা আরো কিছু কিছু জেনারেশন কমে যাওয়ার কারণে লোডশেডিংটা আর একটু বৃদ্ধি পাইছে। তো জেনারেশন যদি বাড়ে তাহলে লোডশেডিং কমে যাবে এবং আমরা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব ম্যানেজ করার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে যদি বিদ্যুতের উৎপাদন বাড়ে তাহলে কিন্তু এই লোডশেডিংটা কমে আসবে। তবে এই লোডশেডিং এর কারণে কিন্তু লালমনিরহাটের জনজীবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে নানা ধরনের প্রভাব পড়ছে। এই ছিল লালমনিরহাট থেকে বিদ্যুৎ লোডশেডিং এর সর্বশেষ খবর। যুথি, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।